সবাইকে আনন্দ দিয়ে দৃষ্টি আকর্ষণ করত। কামধেনু মাতাকে খুবই ছোট সময়ে নোয়াখালী জেলার মাইজদি গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। দেখতে খুবই সুশ্রী এবং কপালে চাঁদযুক্ত থাকায় সকলে খুবই প্রিয় ছিল। এই ঘরটি দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়ের সমাধিবেদী। সামদা প্রসঙ্গে এত অল্প সময়ে বলা সম্ভব নয়। উনি 1341 সনের চৈত্র মাস থেকে অক্লান্ত পরিশ্রম করে বর্তমান আশ্রমের ভিত স্থাপন করে গেছেন। এখানে সমাহিত আছেন তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ডক্টর ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে 1953 সনে এই আশ্রমে যোগ দেন। মহন্ত মহারাজ সামদার নির্দেশে তিনি মহন্ত হওয়ার পূর্বেই ভক্তজনকে নাম দিয়ে কৃতার্থ করেছেন। এখানে সমাধিস্থ আছেন চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা এখন চলেছি গোশালার দিকে। 3-4টি গোমাতা প্রতিদিন ঠাকুরের সেবায় নিয়োজিত রয়েছে। এবার আমরা চলেছি কৈবল্যকুণ্ডের মহিলাদের জন্য নির্দিষ্ট ঘাটের দিকে। এখানেও ঘাটের পাশে অবসর যাপনের জন্য বসবার ভালো ব্যবস্থা রয়েছে। এখানে দুদণ্ড বিশ্রাম করলে প্রাকৃতিক সৌন্দর্য ভরা চারিদিক মনকে দেয় এক অনন্য অনুভূতি। এখান থেকে দেখা যায় রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান।
চাষের জন্য ব্যবহৃত জমি। বহু জমি এখনো অব্যবহৃত রয়ে গেছে। এমন কোনো গাছ বোধহয় বাদ নেই যা আশ্রম ভূমিতে নেই। সম্পূর্ণ আশ্রম এলাকা পাকা প্রাচীর দিয়ে ঘেরা। বিশাল সীমানা দেখে আমরা ফিরে চলেছি মন্দির প্রাঙ্গণে। আমরা এবার যাব হরগৌরী মন্দিরের সামনে কর্নেল পাহাড়ের সংযোগস্থলে। এখান থেকে নিচু এলাকার গাছগুলির ফাঁক দিয়ে খুবই সুন্দর লাগে দেখতে। এখান থেকে আরেকটি রাস্তা কামশ্রী কুণ্ডের দিকে গেছে, সেখানে আমরা পরে যাব। এখন আমরা যাব কর্নেল পাহাড়ে, কর্নেল সাহেবের পাহাড়ে। ব্রিটিশ আমলে এক কর্নেল সাহেব এখানে আস্তানা গেড়েছিলেন। পরে এটিকে সরকারের কাছ থেকে কিনে নিয়ে ঠাকুরের এক পরম ভক্ত ঠাকুরের নির্দেশে এখানে বাড়ি বানালেও ওই নাম আজও প্রচলিত রয়েছে। বর্তমানে এই বাড়িটি আশ্রম কার্যে ব্যবহৃত হচ্ছে এবং আশ্রমেরই নিয়ন্ত্রণাধীন রয়েছে। এই বাড়িটির প্রাঙ্গণে দাঁড়ালে আশ্রমের বিস্তৃত এলাকা নজরে আসে আশপাশের এলাকা এবং পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে একটা ধারণা করা যায়। পার্বত্য চট্টগ্রাম ছোট ছোট অসংখ্য পাহাড়ের সমষ্টি। চন্দ্রনাথ পাহাড় এখান থেকে দেখা না গেলেও খুব বেশি দূরে না। পূর্বে এখান থেকে পতেঙ্গা বন্দর সামুদ্রিক এলাকা দেখা যেত, কিন্তু বর্তমানে দেখা যায় না। এখান থেকে আশ্রম ভূমির দিকে তাকালে বোঝা যায় আশ্রমের বিশাল এলাকা এবং বোঝা যায় কত বড় বড় গাছ রয়েছে আশ্রম এলাকায়। প্রাকৃতিক সৌন্দর্য আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্পূর্ণ শোভা অনুভব করতে হলে একবার এখানে আসা অবশ্যই প্রয়োজন। আশ্রমের কোন এলাকাটা যে বেশি সুন্দর তা বিচারের ভার তোমাদের উপরই ছেড়ে দিলাম।
আমরা এখন এখান থেকে ফিরে চলেছি কামশ্রী কুণ্ডের দিকে। চারিদিক থেকে ফুল ও ফল গাছ দিয়ে ঘিরে রাখা একটি কুণ্ড। সময়কালে পদ্ম ফুলের সমারোহ কুণ্ডটিকে এক স্বর্গীয় শোভা দেয়। মহন্ত মহারাজের ঘর থেকে এবং মন্দিরের ডান দিকে থাকা সমস্ত ঘর থেকে এখানকার শোভা দেখা যায়। কুণ্ডের পাড় থেকেও উচ্চস্থানে থাকা মহারাজের ঘর, নামঘর, যাত্রী নিবাসগুলোকে খুব সুন্দর লাগে দেখতে। সুগভীর এই কুয়োটি থেকে আশ্রমে জলের যোগান হয়, খুবই সুমিষ্ট এই জল।
আমরা এখন চলেছি হরগুরু মন্দিরের দোতলায়, যেখানে বিদেহী মহন্ত মহারাজরা পূজিত হচ্ছে।